নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘর চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। এসে গেছি সমরেশ মজুমদারের অর্জুন কাহিনী ড্রাকুলার সন্ধানে অর্জুনের পরবর্তী অংশ নিয়ে। আপনারা আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরা ডুয়ার্সের জঙ্গলে পৌঁছে গেছি অর্জুন, মেজর আর গোরানকে নিয়ে। আর তার সাথে আছে গোরক্ষনাথ, এক তান্ত্রিক যে খোঁজ করে চলেছে একটা কানা কাক, একটা খোড়া শকুন আর একটা কালো বিড়ালকে। এই তিন প্রাণী নাকি একসাথে হলে কাটাতে পারে যে কোনো অশুভ শক্তিকে। আর পুরাণ খুঁজে চলেছে এক ড্রাকুলা। সত্যি কি তারা খুঁজে পাবে এই বিংশ শতাব্দীতে কোনো ড্রাকুলাকে? চলুন ওদের সাথে সাথে আমরাও গল্পের মধ্যে ঢুকে পড়ি। খুব ভালো থাকবেন। আর যদি ভালো লাগে এই উপস্থাপনা, তাহলে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। খুব খুব ভালো থাকুন। নমস্কার। জলপাইগুড়ির রাজবাড়ির পাশ দিয়ে গোরক্ষনাথের দেখানো পথ ধরে এগোনো পিচের রাস্তা ছেড়ে মেঠো পথে বাইক নামালো অর্জুন। কিছু গাছগাছালি রয়েছে, টিনের বাড়িটা ভাঙাচোরা, অনেক কাল হাত পড়েনি। বাইক থেকে নেমে অত্যন্ত বিনয়ের সাথে গোরক্ষনাথ বলল, পেটের ব্যবস্থা করতেই হিমশিম খাই স্যার, বাড়িটা যে পড়ে যায়নি এই ঢের। আসুন আসুন। ভাঙা টিনের দরজা খুলে গোরক্ষনাথ অর্জুনের সাথে এক চিলতে উঠোনে ঢুকলো। উঠোনের একপাশে একটা পিঁড়িতে যে মহিলা বসে আছেন তার বয়স অনুমান করা মুশকিল। মাথায় শনের মতো সাদা কিছু চুল, মুখের চামড়ায় মোটা মোটা ভাঁজ। ওদের দেখে চোখ ঘুরিয়ে তাকালেন তিনি। বেড়ালটাকে মাছ দিয়েছ? গোরক্ষনাথ জিজ্ঞাসা করল। দিয়েছি, কিন্তু খাইনি। বিদে কর গোরক্ষ, ওটাকে বিদে কর। গোরক্ষনাথ অর্জুনের দিকে তাকালো। এই হয়েছে বিপদ স্যার। বড় লোকের বাড়িতে দামি মাছ খেয়ে খেয়ে বেটা এমন মুখ করেছে, সস্তার মাছে মন ভরছে না। খাবে, খিদে যখন ছোবল মারবে তখন ওই মাছ গিলতে বাধ্য হবে বেটা। এই সময় বুড়ি চিৎকার করে উঠল, ওটা কি? হ্যাঁ, ওটা কি? গোরক্ষনাথ পাখি শুদ্ধ হাতটা ওপরে তুলল। শকুন, খোড়া শকুন। ছ্যা ছ্যা ছ্যা, যত মঙ্গল বাড়িতে ঢোকাচ্ছে। হ্যাঁ, আমি থাকবো না এখানে, আর কিছুতেই থাকবো না। কালো বিড়াল, খোড়া শকুন, ছ্যা ছ্যা। বুড়ি সমানে চেঁচিয়ে যেতে লাগলো। গোরক্ষনাথ একটা খাঁচা বার করলো। তারপর শকুনের একটা পা থেকে দড়ি খুলে মাটিতে রাখতেই সেটা টলতে টলতে উঠে দাঁড়ালো। দড়ির অন্য প্রান্ত একটা গাছের ডালে বেঁধে বলল, এটার ব্যবস্থা হয়ে গেল। উঠোনের ওপাশে একটা ছোট্ট ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে চিৎকার করলো গোরক্ষনাথ, এ কি, তুমি গোটা কয়েক মাছ খেয়েছো বলে মনে হচ্ছে। অর্জুন দেখলো বুড়ি মুখ বন্ধ করে মাথা দোলালো অস্বীকারের ভঙ্গিতে। গোরক্ষনাথ রান্না করা দুটো ছোট মাছ বাইরে নিয়ে এসে শকুনটার সামনে ফেলে দিতেই পাখিটা মুখ ঘুরিয়ে তাকালো। ওর মুখ এখনো বাঁধা। গোরক্ষনাথ বাঁধন খুলে দিতে বোঝা গেল শকুনটা অত্যন্ত ক্ষুধার্ত। নিমেষেই মাছ দুটোকে গলায় পুড়ে দিল পাখিটা। তারপর খাঁচাটাকে নিয়ে বড় ঘরটার ভেতর ঢোকালো গোরক্ষনাথ। অর্জুন লক্ষ্য করলো ঘরটা দরজা জানলা ভালো করে বন্ধ করে রাখা আছে। কয়েক মিনিটের মধ্যেই গোরক্ষনাথ বেরিয়ে এলো। ওর হাতের খাঁচার ভেতর একটা কালো বিড়াল বসে আছে। এমন গাঢ় কালো রঙের বিড়াল কখনো দেখেনি অর্জুন। সে এগিয়ে গেল। তারপর তার নজর পড়ল বিড়ালটার গলায় একটা কালো কাপড়ের বেল্ট লাগানো আছে। লোমের রঙের সাথে মিশে থাকায় আলাদা করে বোঝা যায়নি। বিড়ালটা চোখ বন্ধ করে বসে আছে। সম্ভবত অনেকক্ষণ অন্ধকারে বসে থাকায় বাইরের আলো সহ্য করতে পারছে না। অর্জুন জিজ্ঞাসা করলো, এই সেই বিড়াল? হ্যাঁ বাবু, এই বুড়িকে জিজ্ঞাসা করে দেখুন। সন্দীপ বাবু গতকালই এটাকে আমার হাতে দিয়ে গেছে। ভীষণ বদমাস। দাঁড়ান, পরীক্ষা করি। নিজের জামা খুলে খাঁচাটার ওপর চাপিয়ে দিল গোরক্ষনাথ।
বিড়ালটাকে এখন আর দেখা যাচ্ছে না। দড়ি ধরে শকুনটাকে টানতে টানতে আনলে সেটা খোঁড়াতে খোঁড়াতে অনিচ্ছা সত্ত্বেও খাঁচার দিকে এগিয়ে আসছিল। একেবারে খাঁচার গায়ে নিয়ে আসার পর গোরক্ষনাথ জামাটাকে তুলে দিতেই বিড়ালটা সোজা হয়ে দাঁড়িয়ে রাগী আওয়াজ গলা থেকে বার করলো। ওর চোখ এই দিনের আলোতেও বোঝা গেল জ্বলছে। সঙ্গে সঙ্গে শকুনটা চোখ বন্ধ করলো। তারপর ধীরে ধীরে পা মুড়ে মাটিতে বসে পড়লো। ওটা বসা মাত্র বিড়ালটাও শান্ত হয়ে গিয়ে চোখ বন্ধ করে পা মুড়ে বসলো। হঠাৎ গোরক্ষনাথ দুহাত তুলে নাচতে লাগলো। মিল গেয়া, মিল গেয়া, দুটো তো পেয়ে গেছি, খোড়া শকুন আর কালো বেড়া। খুশিতে ডগমগ হয়ে উঠেছিল সে। বেশ অবাক হয়ে গিয়েছিল অর্জুন। পরস্পরকে দেখা মাত্র এই প্রাণী দুটো এমন আচরণ করলো কেন? বিড়ালটা রেগে যাওয়া অবশ্য খুবই স্বাভাবিক, কিন্তু তারপরেও এই যে সন্ন্যাসী সন্ন্যাসী ভাব, এটার কারণ কি? শকুনটাও যে সেই চোখ বন্ধ করেছে আর খুলছে না। অর্জুন হেসে জিজ্ঞাসা করলো, এবার আপনার কানা কাক দরকার? হ্যাঁ বাবু। গোরক্ষনাথ গাছপালার দিকে তাকালো। সেখানে এখনো কোনো কাক নেই। বলল, দেখি এদের টানে সে বেটা যদি এখানে এসে পড়ে। অর্জুন বলল, একটা অনুরোধ করছি, আজ সন্ধ্যাবেলায় বাড়িতে থাকবেন। সন্ধ্যাবেলায়? কেন বাবু? আপনি যেমন কানা কাকের সন্ধান করছেন, আমিও তেমন কিছু একটা করছি। সেটা পেতে আপনার সাহায্য চাই। ঠিক আছে বাবু, আমি থাকবো। গোরক্ষনাথ মাথা নাড়ল। বাইকে বসে অর্জুনের মনে হলো একবার মেজরের খবর নেওয়া যেতে পারে। ওরা খাওয়া দাওয়া করেছেন কিনা এবং সেটা কোথায় করেছেন সেটা জানা তার কর্তব্য। কিন্তু তারপরেই মনে হলো মেজর তো একবারও ও ব্যাপারে কথা বলে গেলেন না। সম্ভবত সঙ্গে নিয়ে আসা টিন ফুড খেয়ে ওদের দিব্যি চলে যাচ্ছে। বাড়িতে ফিরে এসে সে ফাঁপড়ে পড়ল। মা এক গাদা রান্না করে বড় টিফিন ক্যারিয়ারে ভর্তি করে অনেকক্ষণ অপেক্ষা করছিলেন। দুপুর শেষ হয়ে যাচ্ছে অথচ ছেলে বাড়িতে ফিরছে না দেখে পাড়ার একটি ছেলেকে দিয়ে সেই টিফিন ক্যারিয়ার সার্কিট হাউসে পাঠিয়ে দিয়েছেন মেজরের লাঞ্চের জন্য। মা যে নিজে থেকে ওদের জন্য রান্না বান্না করবেন তা অর্জুন জানতো না। তাই যখন বকুনি শুনতে হলো সে চুপচাপ মেনে নিল। স্নান খাওয়া শেষ করে সে ছুটল সার্কিট হাউসে। এখন বেলা 3টে। মেজর তার ঘরে নেই। ওদের পাওয়া গেল ডাইনিং রুমে, দুজনে মুখোমুখি বসে, মাঝখানে মায়ের পাঠানো টিফিন ক্যারিয়ারের বাটিগুলো সাজানো। ওকে দেখা মাত্র মেজর চিৎকার করলেন, আমি জীবনে কখনো দুবার লাঞ্চ করিনি, কিন্তু এরকম খাবার পেলে 200 বার করতে আপত্তি নেই। ওহ, কি দারুণ কি দারুণ! ডু ইউ নো গোরান, একে বড়ি বলে। তোমার 14 পুরুষ আজ খুশি হবে কারণ তুমি বড়ি খাচ্ছ। হঠাৎ গোরান সাহেব উঠে দাঁড়ালো। উনি ভুলে গেলেন ওর ডান হাত এঁটো। সেই অবস্থায় অর্জুনের হাত জড়িয়ে ধরে বললেন, তুমি খুব ভাগ্যবান অর্জুন, তোমাকে খুব হিংসা হচ্ছে আমার। তুমি এই রান্না রোজ খাও? আহা, আহা! গতকাল থেকে এই লোকটাকে অর্জুন গোমরা হয়ে থাকতেই দেখেছে। বরং কিছু কিছু সময় ওর অভিব্যক্তি দেখে ভয়ঙ্কর বলে মনে হয়েছে। কিন্তু এখন ওকে এরকম আবেগে আক্রান্ত হতে দেখে বেশ মজা লাগলো অর্জুনের। সে বলল, আপনারা একটু বাড়িয়ে বলছেন। ওরা এ কথা মানতে রাজি নয়। চিটিপুটে খাওয়ার পর মেজর বললেন, এখন একটু গড়িয়ে না নিলে অপরাধ হবে ভাই। তুমি জানো আজ কি করেছি? কি? ফিরে এসে এক টিন সার্ডিন মাছ আর পাউরুটি খেয়ে হুইস্কির বোতলটা খুলবো খুলবো করছি, এই সময় টিফিন ক্যারিয়ার এসে হাজির। ছোকরা বলল তোমার মা পাঠিয়েছেন। খুলে দেখতে গিয়ে দেখি চমৎকার গন্ধ। তাতে মনে হলো না খেয়ে থাকা যাবে না। কিন্তু গোরান তখন বাথরুমে। হুইস্কি খেতে গিয়ে মনে হলো অ্যালকোহলে যদি জিভের 12টা বাজিয়ে দেয় তাহলে রান্নার স্বাদ থেকে বঞ্চিত হব। তাই তখন থেকে হুইস্কি না খেয়ে বসেছিলাম। গোরান বের হলে ওকে বললাম, ও তো প্রথমে খেতে রাজিই হচ্ছিল না। তারপর ওর সামনে যখন খাওয়া আরম্ভ করলাম তখন একটু টেস্ট করছি বলে বসে বেশিরভাগটা মেরে দিল।
বুঝলে হে, নিরামিষ রান্না যদি এমন হয় তাহলে হুইস্কি খাওয়ার তো কোনো মানেই হয় না। অর্জুন হাসলো। তাহলে এখন নিরামিষে শুরু করে দিন। আমার আপত্তি নেই, কিন্তু এই জলপাইগুড়িতে আমি তো সারা জীবন থাকবো না ভাই। যাকগে, তোমার প্রোগ্রাম কি? ওই যে, গোরান বললেন রাত্রে হুতুমপুর যাবেন। গোরান সাহেব হাসলেন। হ্যাঁ, অর্জুন, তুমিও চলো না আমাদের সাথে। অর্জুন একটু ভাবলো, তারপর বলল, আপনারা যে উদ্দেশ্যে যাচ্ছেন সেটার জন্য রাত একটু গভীর হওয়া উচিত। হুতুমপুর 10টা নাগাদ পৌঁছলে কোনো আপত্তি আছে? এখান থেকে 9টায় বের হওয়া যাবে। মেজরের যে ঘুম আসছিল তা বোঝা গেল। 5 সাড়ে 5 ঘন্টা না ঘুমোলে শরীরটা ঠিক বুঝতেই পারছো। মেজর ঘুমোতে চলে গেলে অর্জুন বোরান সাহেবকে জিজ্ঞাসা করলো, আপনি একটু বিশ্রাম নেবেন না? না, আমার একটু ক্লান্তি নেই। চলুন তাহলে নিচের লবিতে গিয়ে বসি। বোরান সাহেব আপত্তি করলেন না। এখন দ্রুত রোদ বদলাচ্ছে। পাশাপাশি বসার পর অর্জুন সোজাসুজি জিজ্ঞাসা করলো, আপনি ভূত প্রেত আছে বলে বিশ্বাস করেন? গোরান বললেন, ওয়েল, অবিশ্বাস করার জন্য অনেক দিন চেষ্টা করেছি, এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। কেন? দেখো, এই যে এত মানুষ প্রতিদিন মারা যায়, কোথায় যায়? তোমরা মৃতদেহ পুড়িয়ে ফেলো, ছাই হয়ে যায়, আর আমরা সমাধি দিই, মাটিতে মিশে যায়। কিন্তু সেটা তো রক্ত মাংসর শরীরটা, আত্মার কি হয়? যে মানুষটা দীর্ঘকাল পৃথিবীতে হেঁটে চলে বেড়ালো, শরীরের সাথে সাথে তার সবকিছু শেষ হয়ে গেল। বিজ্ঞান মানছে না বটে, কিন্তু তোমাদের শাস্ত্রগুলো, আমাদের পৌরাণিক কাহিনী, ধর্মীয় গ্রন্থগুলোয় আত্মার উপস্থিতি স্বীকার করেছে অনেক অনেকবার। এসব যারা লিখেছেন তারা তো নির্বোধ মানুষ ছিলেন না। দেখবে, কোনো কোনো বয়স্ক মানুষ বলেন তাদের আত্মা দেখার অভিজ্ঞতা আছে, কিন্তু তারা প্রমাণ দিতে পারেন না। আমি ওই প্রমাণটার খোঁজ করছি। কোরআন সাহেব গুছিয়ে কথাগুলো বললেন। আপনি এখানে এসেছেন ড্রাকুলার সন্ধানে, কিন্তু ড্রাকুলা কনসেপ্ট তো ভারতবর্ষে চালু হয়নি। আপনি কি ভুল জায়গায় খোঁজ করছেন না? আমি জানি না, আজ থেকে 20 বছর আগে আমার হাতে একটা ডায়েরি এসেছিল। একজন স্কটিশ টি প্ল্যান্টার সেই ডায়েরিতে লিখেছেন, হঠাৎই তার এলাকায় ড্রাকুলার আবির্ভাব। প্রায় রাতেই মানুষকে আক্রমণ করে তার গলায় দাঁত বসিয়ে রক্তপান করছে। এই ডায়েরির কথা আমি ভুলে গেছিলাম। মাসখানেক আগে নিউ ইয়র্ক মিরর কাগজে এশিয়ান নিউজে একটা ছোট্ট খবর ছাপা হয়েছিল। মানুষের শরীর থেকে রক্ত চুষে নিয়ে যাচ্ছে ভ্যাম্পায়ার জাতীয় প্রাণী। যে এলাকায় এটা হয়েছে, মিলিয়ে দেখলাম সেটা এই স্কটিশ টি প্ল্যান্টার্সের এলাকা। সে কি, এরকম কোনো খবর আমি তো পড়িনি। তাই? হ্যাঁ, এমন ঘটনা ঘটলে নিশ্চয়ই হইচই পড়ে যেত। তাহলে দুটো ব্যাপার হতে পারে, কেউ ভুল খবর পাঠিয়েছে, অথবা তোমাদের এখানকার কাগজগুলো খবরটা পায়নি। যাই হোক, আমি জায়গাটায় কিছুদিন থাকতে চাই। আপনি এর আগে কোথাও ড্রাকুলা দেখেছেন? না, ড্রাকুলা আছে খবর পেয়ে একবার স্পেনের একটা গ্রামে পৌঁছেছিলাম। যে বাড়িতে ড্রাকুলা বাস করতো বলে লোকে ভাবতো সেটা একটা পোড়া বাড়ি, কোনো মালিক ছিল না। আমি পৌঁছবার একদিন আগে সরকারি লোকজন বাড়িটাকে ভেঙে মাঠ করে দিয়েছিল। জিজ্ঞাসা করে জেনেছিলাম ওই বাড়ির একটা ঘরে কঙ্কাল ছিল। গ্রামের লোকজন পেট্রোল ঢেলে আগুনে ছাই করে দিয়েছে। একটা কথা জিজ্ঞাসা করতে পারি? অনায়াসে। গতকাল আপনি ওই বিষধর শঙ্খচূড় সাপটাকে খালি হাতে কি করে ধরলেন? সাপ যখন আক্রমণ করে তখন ভয়ঙ্কর হয়, কিন্তু যেই আত্মরক্ষা করার কথা ভাবে তখনই বোকামো আরম্ভ করে। তাছাড়া, কথা শেষ করার আগেই হঠাৎই আকাশের দিকে মুখ করে থেমে গেলেন গোরান সাহেব। সাপের ওপর আপনার বেশ রাগ আছে, তাই না? হ্যাঁ, আমি এখনো মনে করি সাপ শয়তানের সঙ্গী। কোনো সাপকে মারতে পারলে আমি তার মাথাটা কেটে ফেলি। কেন?
কারণ মাথা কেটে ফেললে আর কোনো ভয় থাকে না। সেই কাটা মাথাটা আপনি সঞ্চয় করেন। কে বলল তোমাকে? আমার অনুমান। হুম। আমার বাড়িতে বেশ কয়েকটা জারে সাপের বিভিন্ন ধরনের মাথা ওষুধে ডুবিয়ে রাখা আছে। যেখানেই যাই সাপ পেলে মাথা কেটে প্লাস্টিক বক্সে ঢুকিয়ে ওষুধে ভিজিয়ে রাখি, ওই জারগুলোর জন্য। যাকে, তুমি আজ কি করছো? প্রোগ্রাম কি? সন্ধ্যাবেলায় একটা কাজ আছে, বেশি সময় লাগবে বলে মনে হয় না। ঠিক আছে, আমরা 9টা নাগাদ এখান থেকে বের হব। ও হ্যাঁ, এর জন্য কি পুলিশের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? পুলিশকে জানিয়ে রাখাটা ভালো। আমি আপনাদের হয়ে ওটা জানিয়ে দেব। অর্জুন উঠে দাঁড়ালো। ঠিক তখনই সার্কিট হাউস লনের নুড়ির ওপর একটা ছোট্ট সাপকে এঁকে বেঁকে আসতে দেখা গেল। সঙ্গে সঙ্গে গোরান সাহেব সোজা হয়ে দাঁড়ালেন। তার চোখ চকচক করে উঠল। অর্জুন লক্ষ্য করলো ওর মুখ ভয়ঙ্কর হয়ে উঠেছে। ঝট করে একটা পাথর কুড়িয়ে বৃদ্ধ ছুঁড়লেন সাপটাকে লক্ষ্য করে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলো। সাপটা দ্রুত চোখের আড়ালে চলে যেতেই গোরান সাহেবের মুখে হতাশা ফুটে উঠল। অর্জুন আর কথা না বাড়িয়ে বাইকে উঠে বসলো। এই সাপ নির্বিষ, হেলে সাপ। তবুও গোরান সাহেব অসম্ভব হিংস্র হয়ে উঠেছিলেন। সাপ দেখলে এই ভদ্রলোক আর স্থির থাকতে পারেন না। মানুষের স্বভাব কত যে বিচিত্র ধরনের হয়। সোজা থানায় চলে এলো অর্জুন। অবনীবাবু তার চেয়ারে বসেছিলেন। ঘরে ঢুকতেই বললেন, কোথায় ছিলেন মশাই? সারাদিন দেখা নেই। কেন, কি ব্যাপার? অর্জুন চেয়ারে বসলো। আর বলবেন না, এমন ধরিবার ছেলে, কোনো ক্লু পাওয়া গেল না। সন্দীপের কথা বলছেন? হ্যাঁ, আজ সকালে গিয়েছিলাম তদন্ত করার নাম করে। ওর মা সত্যিই খুব ভালো মানুষ। ছেলের জন্য চিন্তায় আছেন বোঝা গেল। কিন্তু অনেক প্রশ্ন করেও ছেলের মুখ থেকে কথা বের করতে পারলাম না। মাকে জিজ্ঞাসা করলাম বেড়ালটার কথা। তিনি বললেন ওটা ছেলের ঘরেই বন্দি থাকতো। রুই মাছের পেটি রান্না হতো বিড়ালের জন্য। ভাবুন। ওর বন্ধুদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন? হ্যাঁ, স্রেফ বলে দিল আমার বিড়াল চুরি গেছে আর তার সঙ্গে আমার বন্ধুদের কোনো রিলেশন নেই। আমি কার সাথে মিশছি সেটা আমার নিজস্ব ব্যাপার। বুঝুন। অর্জুন ঘড়ি দেখল, সন্ধে হয়ে আসছে। সে বলল, আপনাকে একটু উঠতে হবে, বেশি দূর যাব না। আবার কি হলো? 8টা নাগাদ এসপি সাহেব ডেকেছেন, তাকে কৈফিয়ত দিতে যেতে হবে ভাই। দেবেন দেবেন, কিন্তু আপনি নিশ্চয়ই হাইওয়েতে ডাকাতির একটা সমাধান চান। 100 বার। চলুন, আমি রেডি। জিপে উঠে অর্জুন জিজ্ঞাসা করলো, আপনি আমাকে কোনো প্রশ্ন না করে চলে এলেন যে? সময়টা তো অকারণে নষ্টও হতে পারে। পারে, তবে সারাদিন যখন আপনার দেখা পাইনি তখন একটা কিছু না জেনে বলবেন বলে আমার তো মনে হয় না। অবনীবাবু হাসলেন। রাস্তায় আলো জ্বলে উঠতেই ওরা গোরক্ষনাথের বাড়ির কাছে পৌঁছে গেল। অবনীবাবু জিজ্ঞাসা করলেন, এখানে কি ব্যাপার? আসামি এখানে আছে নাকি? আগে বলবেন তো, ফোর্স নিয়ে আসতাম। না না, আসামি নেই। সে জিপ থেকে নেমে ভাঙা দরজার সামনে দাঁড়িয়ে চেঁচাতে লাগলো, গোরক্ষনাথ বাবু, ও গোরক্ষনাথ বাবু। ভেতর থেকে সেই বুড়ি চেঁচিয়ে বলল, জজমান ডেকে নিয়ে গিয়েছে, এক্ষুনি ফিরে আসবে, দাঁড়াতে বলেছে। উনি কি কানা কাকটা পেয়েছেন? মর মর, সন্ধ্যাবেলা যত সব অকথা কুকথা। বুড়ি চেঁচালো। অবনীবাবুকে গল্পটা শোনানো শেষ করা মাত্রই গোরক্ষনাথ এসে উপস্থিত। অর্জুনকে দেখে দুটো হাত মাথার উপর তুলে বলল, অপরাধ মার্জনা করে দেবেন বাবু, আপনাকে কথা দিয়েছি তাই যেতে চাইনি, কিন্তু এমন করে ধরলো, বলল বুড়ি মা আমার সাথে একটু কথা বলবেন। আপনার জজমান? ওই আর কি, বাড়ির ঝিটাকে ধরেছে, ধরে আর ছাড়ে, আমাকে গিয়ে শান্তি সস্তায়ন করতে হবে। কিন্তু এখনো তো কানা কাক পেলাম না, 3 মাথা,
এক না হলে এদেরকে তাড়ানো মুশকিল হবে। ঠিক আছে, ঠিক আছে, এখন আপনাকে আমাদের সাথে যেতে হবে। আমাকে? কোথায়? অবনীবাবু বললেন, সন্দীপ ডায়েরি করেছে তার বিড়াল চুরি গিয়েছে। তুমি অর্জুনকে বলেছো, সে নিজে এসে তোমাকে দিয়ে গেছে। বিড়ালটাকে তোমার হেফাজতে পাওয়া গেলে আমার উচিত তোমাকে অ্যারেস্ট করা। তারপর তুমি প্রমাণ করবে সন্দীপ মিথ্যে কথা বলছে। আপনি বিশ্বাস করুন স্যার, কোকিয়ে উঠল গোরক্ষনাথ। সেটা করব, তুমি যদি বিড়ালটাকে নিয়ে আমার গাড়িতে ওঠো। থানায় নিয়ে যাবেন? কাঁদো কাঁদো গলায় বলল লোকটা। না না, থানায় নয়, চলো। তিস্তা ব্রিজ পেরিয়ে বাঁকের মুখে গাড়ি দাঁড় করালো অবনীবাবু। এখন চারপাশে ঘন অন্ধকার। জিপের পেছনে বিড়ালটাকে কোলে নিয়ে গোরক্ষনাথ চুপটি করে বসে আছে। অর্জুন দেখলো অন্ধকারে ওটার দুটো চোখ জ্বলছে। অবনীবাবু জিজ্ঞাসা করলেন, এই জায়গাটা চলবে? ঠিক আছে, গাড়িটাকে ওই জঙ্গলের আড়ালে নিয়ে যান। ওরা নেমে দাঁড়াতে ড্রাইভার নির্দেশ পালন করলো। অর্জুন জিজ্ঞাসা করলো, এটাকে কোলে নিলে কামড়াবে? বোধ হয় স্যার, কাল থেকে ভাব করেছি বলে আমাকে কিছু বলছে না। অর্জুন বলল, অবনীবাবু, আপনি রাস্তার ওপাশের গাছের আড়ালে চলে যান তো। আপনি আমার সঙ্গে আসুন গোরক্ষনাথ বাবু। গোরক্ষনাথকে নিয়ে রাস্তার উল্টো দিকে চলে যেতেই হুশ হাস গাড়ি বেরিয়ে গেল। অর্জুন গোরক্ষনাথকে বলল, বেড়ালটার গলায় কাপড়ের বেল্টের সাথে একটা দড়ি বেঁধে ফেলুন তো। দড়ি? দড়ি কোথায় পাবো স্যার? আপনার ঝোলায় দড়ি থাকা উচিত। ঝোলা খুঁজে হাত কয়েক লম্বা দড়ি বের করে বিড়ালটার গলায় আটকানো মাত্র সেটাকে ছেড়ে দিয়ে দড়ির প্রান্তটা অর্জুন নিয়ে নিল। কি করবেন বাবু? ওপারে যান, ওখানে থানার বড়বাবুর পাশে এমন ভাবে গিয়ে দাঁড়াবেন যাতে কোনো গাড়ি থেকে আপনাকে না দেখা যায়। গোরক্ষনাথ আদেশ পালন করলে অবনীবাবু চিৎকার করে বলে উঠলেন, ওকে। ঠিক তখনই একটা অ্যাম্বাসেডর গাড়ি বার্নিশের দিক থেকে ছুটে আসছিল। হেডলাইট দেখা যাচ্ছে। গাড়িটাকে দেখা মাত্র বেড়ালটা রাস্তার ওপাশে যাওয়ার জন্য এগোতেই দড়িতে টান পড়ল। অর্জুন দড়ি ছেড়ে দিতে ওটা তীরের মতো রাস্তার মাঝখানে চলে গেল। সঙ্গে সঙ্গে প্রচন্ড জোরে ব্রেক করে গাড়িটা দাঁড়িয়ে গেল। বেড়ালটা ক্রুদ্ধ চোখে একবার তাকিয়ে রাস্তার ওপাশে গিয়ে গোরক্ষনাথের সামনে দাঁড়িয়ে ফ্যাঁচ করে শব্দ করলো। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে গাড়িটা চলে যেতেই ওরা আড়াল থেকে বেরিয়ে এলো। অবনীবাবু বললেন, থ্যাংক ইউ অর্জুন। থানায় বসে যখন কথা হচ্ছিল তখন রাত 8টা। একটু আগে যে ঘটনা ঘটে গেল তাতে সব থেকে বেশি অবাক হয়েছে গোরক্ষনাথ। বাইরের ঘরে সে বেড়ালটাকে কোলে নিয়ে বসে রয়েছে। চায়ের কাপে চুমুক দিয়ে অবনীবাবু বললেন, এখন কথা হচ্ছে, বিড়ালটাকে এইভাবে ট্রেন্ড কি করে করা হলো? ওটা এক ছুটে রাস্তা পার হয়নি, মাঝখানে দাঁড়িয়ে রাগী চোখে গাড়িটাকে দেখেছে। অর্থাৎ ড্রাইভার যদি ছুটন্ত বেড়ালকে ভালোভাবে না দেখতে পায়, দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখবেই। সন্দীপের পক্ষে কি এই ট্রেনিং দেওয়া সম্ভব? আমার তো মনে হয় না। কিন্তু ওটা তো ট্রেনিং পেয়েছে ঠিকই। এখন আমার পক্ষে সন্দীপকে অ্যারেস্ট করতে আর অসুবিধা নেই। ওর বাড়িতে না গিয়ে ওকে বরং থানায় আসতে বলি, কি বলেন? না, সেটা বোধহয় ঠিক হবে না। কেন? সন্দীপ যদি বলে তার যে বেড়ালটা হারিয়েছে এটা সেটা নয়, তাহলে আপনি কি করবেন? ও যদি বলে গোরক্ষনাথকে কোনোদিন দেখেনি, তখন? বুঝতে পেরেছি। বেড়ালটাকে নিয়ে ওর বাড়ির সামনে গেলে সমস্যাটার সমাধান হয়ে যাওয়া উচিত। কিন্তু তা তো হলো, এই মামলায় বেড়ালটা একটা বড় ভূমিকা নিচ্ছে। যতদিন বিচারক ওকে না দেখছে ততদিন ওর দেখাশোনা কে করবে? থানায় রাখা সম্ভব নয়, এখানে প্রচুর বেড়াল ঘোরে। ঘোরে, কিন্তু এবারটা যদি পালায় তাহলে? এখন যার কাছে আছে তার কাছেই রাখুন। হুম। অবনীবাবু একটু ভাবলেন, তারপর মুখটা অর্জুনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে নিচু গলায় বললেন,
ওটাকে তো গোরক্ষনাথ কাজে লাগাবে। কাজে মানে? আরে, ওই যে প্রেতাত্মাদের সাথে সংযোগ করবে। শকুন, বিড়াল, কাক, ওইসব করতে গিয়ে যদি বিড়ালটা কোনো বদ আত্মার হাতে মারা পড়ে। আপনি এসব বিশ্বাস করেন? না না, বিশ্বাস নিশ্চয়ই করি না, তবে শুনতে শুনতে কিরকম একটা অবস্থা হয়। মিথ্যা কথা লক্ষবার শুনলে সত্যি বলে মনে হয়, জানেন তো? তেমন আর কি। আপনি গোরক্ষনাথকে ডাকুন। ও হ্যাঁ, আর একটা ব্যাপারে আপনার সাহায্য চাই। আমার খুব ঘনিষ্ঠ পরিচিত দুই ভদ্রলোক এসেছেন আমেরিকা থেকে। জানি, সার্কিট হাউসে রেখেছেন তাদের। হ্যাঁ, ওরা আজ রাতে একটু হুতুমপুর যেতে চান। হুতুমপুর? সেটা কোথায়? আপনার এলাকার মধ্যে পড়ে না, বার্নিশ পেরিয়ে খুব ভেতরে একটা প্রায় গন্ড গ্রাম। এত রাতে সেখানে যাবেন কেন ওরা? ভূত দেখতে। কি দেখতে? পাগল নাকি? ওদের একজনের অভিযান করাটাই নেশা, অন্যজন ভূত প্রেত ড্রাকুলা নিয়ে গবেষণা করে চলেছেন। কিছুই হবে না, তবু হুতুমপুর যে থানার আওতায় পড়ে তাদের যদি একটু জানিয়ে রাখা যায়। অর্জুন কথা শেষ করল না। অবনীবাবু মাথা নাড়লেন। সাহেবরা যদি এসব নিয়ে মেতে থাকে, তাহলে এদেশের অশিক্ষিত মানুষকে দোষ দিয়ে কি হবে? হুতুমপুর বললেন, তাই তো? অর্জুন মাথা নাড়তেই তিনি একটা কাগজে কিছু লিখে রাখলেন। গোরক্ষনাথ এসে দাঁড়িয়েছিল দরজায়, তার কোলে বেড়ালটা। অবনীবাবু বললেন, বুঝতেই পারছো, তোমার কোলে যিনি আছেন তিনি একটা চিজ। ড্রাইভারদের মনে ভয় ঢুকিয়ে গাড়ি থামাতে বাধ্য করত। ডাকাতদের সঙ্গে ওকেও তো জেলে পড়তে হবে। না বাবু, এ অবলা জীব, একে যেমন শেখানো হয়েছে তেমন করেছে। সে কথা ঠিক, তুমি এই বিড়ালটার দায়িত্ব নিতে পারবে? হ্যাঁ বাবু, পারবো। যদি এটা পালিয়ে যায় বা মরে যায় তাহলে তুমি দায়ী থাকবে। হ্যাঁ বাবু। যখনই বলবো তখনই বিড়ালটাকে নিয়ে হাজির হবে, ঠিক তো? যা বলবেন তাই করব। কিন্তু যে জন্য তোমার বিড়ালটাকে দরকার তার যদি গড়বড় হয়? বুঝতে পারলাম না বাবু। ওই প্রেতাত্মারা যদি ওর ঘাড় মটকায়? পারবে না বাবু, শকুন আর কাক ওকে আগলে রাখবে। বললেন যখন তখন বলি, তেনাদের সব থেকে বেশি রাগ শকুনের ওপর, তারপর কানা কাক। ওই দুটোকে তেনারা আগে মারবেন। কিন্তু এই তিনজন একসাথে থাকলে কিছুতেই বেড়ে উঠবেন না বাবু। আপনি নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে, ঠিক আছে, আমার সাথে এক জায়গায় চলো। ফিরে এসে খাতায় সই করে ওটাকে বাড়িতে নিয়ে যাবে। একটু বাইরে গিয়ে বসো। গোরক্ষনাথ চলে গেলে অবনীবাবু জিজ্ঞাসা করলেন, আপনি যাবেন? কোথায়? অর্জুন উঠে দাঁড়ালো। আমি এখনই সন্দীপের বাড়িতে যাব। বিড়ালটাকে বাড়ির গেটের সামনে ছেড়ে দিলে ওটা নিশ্চয়ই ভেতরে ঢুকবে। ব্যাস, আমার কাজ সহজ হয়ে যাবে। সন্দীপের তিন বন্ধুর হদিশ নেবেন। আমার মনে হয় ডাকাতির টাকাটা সন্দীপ তার নিজের বাড়িতে রাখেনি, ওটা ওর বন্ধুর বাড়িতে পেয়ে যাবেন। আমার মনে হয় আপনার এই অভিযানে আমার থাকা উচিত নয়, পরে ফোন করে জেনে নেব। অর্জুন পা বাড়াতে গিয়ে থেমে গেল। উত্তমপুরের ব্যাপারটা ভুলে যাবেন না যেন। থানার সামনে যে এসটিডি বুথ রয়েছে সেখান থেকে মাকে ফোন করলো অর্জুন। থানা থেকেই করতে পারতো, তখন মনে ছিল না। মা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার রে? আমার ফিরতে একটু দেরি হবে মা, তুমি শুয়ে পড়ো। তুই কোত্থেকে বলছিস? থানার সামনে থেকে। এক্ষুনি বাড়ি চলে আয়। কেন? ওরা এসেছেন। মা গলা নামালেন। কারা? ওই যে আমেরিকা থেকে যারা এসেছেন। দুটো টাকা ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে অর্জুন বাড়ির দিকে রওনা হলো। মেজর এবং গোরান সাহেব তার বাড়িতে হঠাৎ? ওরা কেউ বলেনি তো যাবেন। দরজা খোলাই ছিল। মেজরের উঁচু গলা গলি থেকেই শোনা যাচ্ছিল। খুব প্রশংসা করছেন তিনি। অর্জুন ঘরে ঢুকতেই মা বললেন, আয়। মেজর জিজ্ঞাসা করলেন, কোথায় ঘুরে বেড়াও বলো তো? অর্জুন ইংরাজিতে জিজ্ঞাসা করলো,
আপনারা আসবেন বলেননি তো? মেজর বললেন বাংলায়। আরে, ওই টিফিন কেরিয়ারটা কি সার্কিট হাউসে পড়ে থাকবে? বাড়িতে তো কেউ 10টা ওই জিনিস রাখে না। যদি প্রয়োজন হয় তাহলে তোমার মা কি করবেন? বোঝো, ওরা এটা ফেরত দিতে এসেছে। মা বললেন, কতক্ষণ? অর্জুন জিজ্ঞাসা করলো। আধ ঘন্টা হয়ে গেল, মেজর বললেন। গোরান সাহেব চুপচাপ শুনছিলেন। বাংলায় কথা হলে তিনি যে কিছুই বুঝতে পারছেন না তা কিন্তু বুঝতে দিচ্ছিলেন না। এখন ওর মুখে সেই বীভৎস অভিব্যক্তিটা নেই। বেশ শান্ত মুখে বসে আছেন। অর্জুন ঘড়ি দেখল। আপনারা গাড়িটাকে কখন আসতে বলেছেন? এসে গেছে, তাতে চড়েই তো তোমার এখানে এলাম। বড় রাস্তায় রাখতে বলেছি, গলিতে ঢোকায়নি। আমরা তো ট্রেন ধরতে যাচ্ছি না। কথাগুলো বলে মায়ের দিকে তাকালেন মেজর। মা হেসে ভেতরে ঢুকে গেলেন। গোরান সাহেব এবার কথা বললেন। আজকে যদি তেমন কিছু না ঘটে তাহলে আমার মনে হয় কালই রওনা হওয়া ভালো। ঠিক, মেজর মাথা নাড়লেন। অর্জুন, এখান থেকে হাসিমারা যেতে কতক্ষণ লাগবে? রাস্তা তো ভালো নয়, অন্তত 2.5-3 ঘন্টা তো লাগবেই। বাহ, তাহলে আমরা কাল বেলা 12টা নাগাদ রওনা হতে পারি। কথাবার্তা ইংরেজিতে হচ্ছিল। কোরআন সাহেব জিজ্ঞাসা করলেন, কালকে ওখানে গিয়ে কোনো হোটেল বা গেস্ট হাউসে নিশ্চয়ই ওঠা যাবে? অর্জুন মাথা নেড়ে বলল, না, ওদিকে হোটেল আছে ফোনশিলিং এ, হাসিমারার আধ ঘন্টা দূরে। শহরটা ভুটানের বর্ডারে। কিন্তু ডাক বাংলো আছে, ফরেস্ট বাংলোও আছে। মনে হয় খালি পাওয়া যাবে। গোরান সাহেব বললেন, না পাওয়া গেলে ক্ষতি নেই, আমাদের সাথে টেন্ট আছে। আশা করি টেন্টে থাকতে তোমার অসুবিধা হবে না অর্জুন। আমার? অবাক হলো অর্জুন। হ্যাঁ, মেজর বলেছেন তোমাকে সঙ্গে করে নিয়ে যাবেন, তাই তো? এটা তো বলার দরকারই পড়ে না। উত্তর বাংলায় অভিযান করব আর তুমি থাকবে না, এটা আমি ভাবতেই পারি না। মেজর হাসলেন। এই সময় মা একটি ট্রে হাতে ঢুকলেন। তাতে বড় বড় চীনেমাটির বাটিতে গাঢ় পায়েস থেকে ধোঁয়া বের হচ্ছে। পায়েসের বুকে কিশমিশ ফুলে ফুলে উঠেছে। মেজার চিৎকার করে উঠলেন, গ্রান্ডি! অর্জুন অবাক হয়ে গেল। মায়ের সাথে মেজরের কথা হয়েছে এবং তার ফলই হলো এই পায়েস। মেজর তখন গোরান সাহেবকে নিয়ে পড়েছেন। এটাকে বলে পায়েস, পায়েস, বুঝলে? অমৃত। তোমাদের দেশে এই জিনিস পাবে না। এর চেয়ে ভালো ডিনার আমি আর কিছু আশাই করতে পারি না। মা বললেন, তোরা তো অনেক দূর যাবি, ফিরতে রাত হলে তো খাবিও না, তাই একটু পায়েস করে দিলাম। নলেন গুড় বাড়িতেই ছিল, কেমন হয়েছে কে জানে। মেজর এবং গোরান সাহেব একসঙ্গে প্রশংসা শুরু করে দিলেন। ব্যাপারটা এমন পর্যায়ে গেল যে মা লজ্জা পেয়ে ভেতরে চলে গেলেন। বেরোবার সময় মা জিজ্ঞাসা করলেন, তোরা কত দূর যাচ্ছিস? হুতুমপুর, অর্জুন জবাব দিল। সে আবার কোথায় রে? এখান থেকে ঘন্টা খানেকের রাস্তা। কারো সাথে দেখা করতে যাচ্ছিস? হ্যাঁ। অর্জুন আর কথা বাড়ালো না। গোরান সাহেব যাদের সাথে দেখা করতে যাচ্ছেন তাদের কথা শুনলে মা চিৎকার চেঁচামেচি শুরু করে দেবেন। জীবনে আর কখনো মেজারদের রেঁধে কিচ্ছু খাওয়াবেন না। বাঙালি মায়েরা এখনো বিশ্বাস করেন তেনাদের সাথে মজা করা ঠিক নয়। কখন কি হয়ে যাবে কিছুই বলা যায় না। অর্জুন ড্রাইভারের পাশে বসেছিল। হাইওয়ের দিকে যেতে যেতে ড্রাইভার বলল, এত রাতে আপনারা যেতে চাইলেন, আমি টাকার লোভে না বললাম না, কিন্তু কি কিন্তু? মেজর পেছন থেকে খেকিয়ে উঠলেন। খুব ডাকাতি হচ্ছে স্যার, হাইওয়েতে এখন ডাকাতি লেগেই আছে। অর্জুন মাথা নেড়ে বলল, হ্যাঁ হয়েছে, কিন্তু এখন আর হবে না। আপনি কি বলছেন স্যার? কাল রাতেও হয়েছে। বললাম তো আর হবে না। আপনি শোনেননি বোধহয়, একটা বেড়াল এসে রাস্তা কাটে, গাড়ি দাঁড়িয়ে যায়, তারপর ডাকাতরা ঝাঁপিয়ে পড়ে। ড্রাইভার জোর করে বোঝাবেই, পড়লে পড়বে,
আমাদের সাথে আছেটা কি ডাকাতি করার মতো? মেজর প্রসঙ্গটা থামাতে চাইলেন। তাছাড়া আমাকে তুমি ডাকাত দেখিও না হে। জীবনে অনেক ডাকাত দেখলাম। সেবার সাহারার বুটে টেন্ট খাটিয়ে বসে সবে হুইস্কিতে একটা চুমুক মেরেছি, সঙ্গে সঙ্গে উটের পিঠে চেপে কালিবান ডাকাতরা এসে হাজির। অর্জুন জিজ্ঞাসা করলো, কি বললেন কথাটা? তালিবান না কালিবান? কালিবান। তালিবানরা আফগানিস্তানে, কালিবান সাহারায়। গুলিয়ে ফেলো না। একা বুঝলে, স্রেফ একা এই হুইস্কির বোতল হাতে নিয়ে এমন বক্তৃতা ঝাড়লাম যে বেটারা হাত পেতে বসে পড়লো। সবাইকে হুইস্কি খাওয়াতে খুশি হয়ে চলে গেল। আমাকে ডাকাত দেখাতে এসেছো? মেজরের কথা শেষ হতেই অর্জুন বলল, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা ডাকাতি করছিল তারা একটু আগে সব ধরা পড়েছে। আমাদের শহরে? হ্যাঁ, রেসকোর্সের ওখানে। সন্দীপকে চেনো? হাই বাপ স্যার, ও তো বড় লোকের ছেলে, ডাকাতি করে। ওকে তুমি চেনো? চিনবো না? আমাদের পাড়ার কাবুল ও জিগরি দোস্ত স্যার। কাবুলটা খুব ভালো বাইক চালাতো। 2 বছর আগে অ্যাক্সিডেন্টে ওর পা দুটো কাটা পড়ে। ওর কাছেই যায় সন্দীপ। ছেলেবেলার বন্ধু বলে খুব টান। কোন পাড়া তোমাদের? আদর পাড়া স্যার। ড্রাইভার মাথা নাড়ল। আমি স্যার ভাবতেই পারছি না। পেছন থেকে মেজর বললেন, পৃথিবীতে থাকার মজা এটাই, যা ভাবতে পারবে না তাই ঘটবে। কত দেখলাম। ড্রাইভার আর কথা বাড়ালো না। গাড়ি তিস্তা ব্রিজে উঠল। দুপাশে ঘন অন্ধকার, শুধু ব্রিজের আলোগুলো জ্বলছে। এখন এই হাইওয়েতে গাড়ি খুব কমে গেছে। মাঝে মাঝে লাইন দিয়ে ট্রাক যাচ্ছে। বার্নিশের মোড়ে এসে দুটো পান বিড়ির দোকান খোলা পেল ওরা। কুতুমপুরের কথা জিজ্ঞাসা করতেই রাস্তার হদিশ পাওয়া গেল। বাইপাস ধরে আর একটু এগিয়ে গেলে ডান দিকে মাটির পথ ধরে 2 ক্রোশ যেতে হবে। অর্জুন জানে এই 2 ক্রোশের কথা, স্রেফ আন্দাজে বলল লোকটা। শেষ পর্যন্ত মাটির রাস্তাটা চোখে পড়তেই গাড়িটাকে ডান দিকে ঘোরাতে বলল অর্জুন। নির্জন রাস্তার একপাশে একটা জিপ দাঁড়িয়ে আছে। গাড়ি দেখে জিপ থেকে নেমে এলো দুজন পুলিশের পোশাক পরা মানুষ। হাত নেড়ে থামতে বলল। ড্রাইভার গাড়ি থামালে একজন সাব ইন্সপেক্টর এগিয়ে এলেন পাশে। আপনারা কোথা থেকে আসছেন? জলপাইগুড়ি। অর্জুন উত্তর দিল। উত্তমপুর যাবেন? হ্যাঁ। আপনাদের নামটা জানতে পারি? আমি অর্জুন। নমস্কার স্যার, এসপি সাহেবের ওখান থেকে ফোন এসেছে, আপনারা আমাদের গাড়িটাকে ফলো করুন। কেন? আপনারা কোথায় যাচ্ছেন? আগে আপনাদের সাথে থাকতে বলেছে এসপি সাহেব। আরে না না, আমরা ওখানে যাচ্ছি এই কথাটাই শুধু জানাতে বলেছিলাম লোকাল থানাকে। এসকর্ট চাইনি। ও, কিন্তু ওখানকার কোনো মানুষকে কি আপনি চেনেন? না, আমরা গ্রামে ঢুকবো না। গ্রামের পাশে যে তেঁতুল বনটা আছে সেখানে যাব। তেঁতুল বন? ডেঞ্জারাস জায়গা স্যার, দিনের বেলাতেই কেউ যায় না। এরা ওখানেই যেতে চান। মুশকিলে পড়লাম। অফিসার চিন্তিত হলেন। কেন? রাত বিরেতে আপনাদের ডাকাত বলে ভুল করে গ্রামের লোক যদি হামলা করে স্যার? অবশ্য তেঁতুল বনে গেলে ওরা জানতে পারবে না। এক কাজ করুন না, আপনারা জিপটা রেখে আমাদের সাথে চলুন। তেমন হলে গ্রামের লোকেদের একটু বুঝিয়ে দেবেন। আমি? না না। এই রামরতন, এদিকে এসো, এদিকে এসো, সাহেবদের সাথে যাও। রামরতনের কানে সম্ভবত তেঁতুল তলার কথাটা পৌঁছেছিল। সে বলল, স্যার, আমার মনে হয় আপনার যাওয়াই ভালো। আমার বা পায়ে খুব ব্যথা। এতক্ষণ তো ব্যথার কথা শুনিনি, এক্ষুনি ব্যথা হয়ে গেল? অর্জুন জিজ্ঞাসা করলো, তেঁতুল তলার কথা শুনে ভয় পাচ্ছেন কেন? ভয়? ভয় ঠিক নয়। ঠিক আছে, চলুন। অতএব অফিসার গাড়িতে উঠলেন। উঠে মেজাজদের দিকে তাকিয়ে অন্ধকারেই নমস্কার করে বললেন, নমস্কার, আমার নাম উত্তম কুমার চট্টোপাধ্যায়। অর্জুন বলল, সর্বনাশ, আর বলবেন না।
মা আমার সর্বনাশ করে গেছে স্যার। কত বিখ্যাত একজন মানুষের নামে কেউ নাম রাখে? কোনো অন্যায় করেননি তিনি, মেজর বললেন। স্যার আশুতোষ, সুভাষচন্দ্র, বিধান রায়ের নামে যদি নাম রাখা যায়, তাহলে উত্তম কুমারের দোষ কি? তা উত্তম কুমার বাবু, তেঁতুল বন কতখানি জায়গা নিয়ে বলুন তো? প্রায় সিকি মাইল স্যার। ভয়ঙ্কর জায়গা। দিনের বেলা গা ছমছম করে,